বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীতে প্রবলেম সলিউশনের আজকের পর্বে আমরা 3টা প্রবলেম সলভিং দেখব। প্রথমে এলডিসি গ্রাজুয়েশন প্রবলেম অ্যান্ড সলিউশন, এরপর হলো এলডিসি গ্রাজুয়েশন পোস্টপোন টিল 2032, এটা রিলেটেড একটা অ্যানালাইসিস পেপার, এবং সবার শেষে হলো টু গেট জিএসপি প্লাস ফ্রম ইউ, আমাদের করণীয় কি এবং কি কি ধরনের কূটনৈতিক ব্যবস্থা আমরা নিতে পারি, এটা রিলেটেড একটা প্রবলেম সলভিং। এলডিসি গ্রাজুয়েশন প্রবলেম অ্যান্ড সলিউশন, এটা রিলেটেড প্রবলেম সলভিং। চ্যালেঞ্জ মোকাবেলায় কূটনীতিক হিসেবে আপনার ভূমিকা কী থাকবে? 1964 সালে এই কোর্সক ইউএনসিটিএডি প্রতিষ্ঠা করে বাণিজ্য সুবিধা প্রদানের জন্য G77 গ্রুপ গঠন করা হয়, যাতে ছিল 77টি উন্নয়নশীল দেশ, এবং 1971 সালে জাতিসংঘ G77 ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যে পিছিয়ে পড়া দেশগুলোকে এলডিসি তালিকাভুক্ত করে। ইকোসোকের অধীনে বাণিজ্য সুবিধা জিএসপিই প্রদানের জন্য এলডিসি ভুক্ত করার বিধান করা হয়, এবং বাংলাদেশ 1975 সালে এলডিসি ভুক্ত হয়। 2021 সালের জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি অর্থাৎ সিডিপি তাদের সর্বশেষ ত্রিবার্ষিক পর্যালোচনা করে এলডিসি থেকে উত্তরের জন্য বাংলাদেশকে চূড়ান্তভাবে জানিয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের শর্ত হলো 3টি: গড় মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক বা ইবিআই। গড় মাথাপিছু আয়ের শর্ত ছিল $1242 হতে হবে। বাংলাদেশের সর্বশেষ সেটা হচ্ছে $2684 প্রায়। তারপর মানব সম্পদ সূচকে 66 বা তার বেশি হওয়া প্রয়োজন, বাংলাদেশের প্রায় 77 অর্থাৎ 11 বেশি। তারপর অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক বা ইভিআই 32 বা তার কম, বাংলাদেশের সূচকটা হচ্ছে 21.9, যা হচ্ছে 32 থেকে প্রায় 11 কম। 1971 সাল থেকে এলডিসি তালিকা প্রণয়নের পর থেকে এই পর্যন্ত উত্তরণ হওয়া 7টি দেশ এবং উত্তরণের প্রক্রিয়াধীন রয়েছে 6টি দেশ। বাংলাদেশে একমাত্র সদস্য রাষ্ট্র যেটি টানা 3 মূল্যায়নের সব সূচকে উত্তীর্ণ হয়েছে, এবং 2026 সালের 24শে নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য চূড়ান্ত দিনক্ষণ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এলডিসি মুক্ত হওয়া নয়া উন্নয়নশীল দেশ 3টি সুবিধা হারায়। একটা হচ্ছে জিএসপি সুবিধা, আরেকটা হচ্ছে সফট লোন সুবিধা, আরেকটা হচ্ছে কপিরাইট সুবিধা। জিএসপি সুবিধার ক্ষেত্রে এলডিসি ভুক্ত দেশ উন্নত বিশ্বে 0% হারে শুল্ক এবং অন্যান্য দেশে 9 থেকে 11% শুল্কে বাণিজ্য সুবিধা পেয়ে থাকে। 2027 সাল থেকে বাংলাদেশকে কমপক্ষে 6 থেকে 7% অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে, যার ফলে প্রতি বছর রপ্তানিতে $537 কোটি টাকা কমে যেতে পারে, অর্থাৎ রপ্তানি আয় $537 কোটি কমে যেতে পারে, যেটাকে রাউন্ড ফিগারে মনে রাখলে আমরা $550 কোটি হিসেবে মনে রাখতে পারি। আর সফট লোন সুবিধার ক্ষেত্রে 20 থেকে 35 বছরের জন্য 0.75 থেকে 1% সুদে ঋণ পরিশোধ করাকে সফট লোন বলে। 2027 সালে বাংলাদেশকে কমপক্ষে 2.26% হারে সুদ প্রদান করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রতি বছর $500 কোটি বেশি সুদ পরিশোধ করতে হতে পারে, অর্থাৎ আগে যা করত তার থেকে $500 কোটি বেশি সুদ পরিশোধ করতে হবে। তার মানে $550 কোটি রপ্তানিতে কমে যাবে, রপ্তানি আয় কমবে $550 কোটি, $500 কোটি বেশি হচ্ছে সুদ পরিশোধ করতে হবে। তারপর কপিরাইট সুবিধার কথা যদি বলি, অন্য দেশের উদ্ভাবন ব্যবহার করা বাবদ কোনো ফি পরিশোধ করতে না হলে তাকে কপিরাইট সুবিধা বলা হয়। 2027 সাল থেকে বাংলাদেশকে $1,000 কোটি বেশি কপিরাইট ফি পরিশোধ করতে হবে। এলডিসি থেকে বের হলে ওষুধ শিল্পের উপর মেধাস্বত্ব বিধিবিধান আরো কড়াকড়ি হবে। বর্তমানে এলডিসি ভুক্ত হওয়ায় বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর আবিষ্কারক প্রতিষ্ঠানকে মেধাস্বত্বের জন্য কোনো অর্থ দিতে হয় না। এর কারণ মেধাস্বত্বের উপর অর্থ দেওয়া হলে ওই ওষুধের দাম বেড়ে যেতে পারে। তবে ওষুধ শিল্পের এই সুবিধা 2033 সাল পর্যন্ত পাবে বাংলাদেশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি $550 কোটি, এখানে $500 কোটি, আর এখানে হচ্ছে $1,000 কোটি, প্রায় $2,000 কোটি মতো প্রতি বছর আমাদের অতিরিক্ত ব্যয় হবে।
এছাড়াও এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবির তথ্যমতে রপ্তানি পণ্যে শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের রপ্তানি ৫.৫ থেকে ১৪% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ওরা। স্বল্পোন্নত দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ উন্নত বিশ্বের অনুদান পেয়ে থাকে। উন্নয়নশীল দেশ হয়ে গেলে সে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। জাতিসংঘের মোট বাজেটের ০.০১% চাঁদা দিতে হয়, কিন্তু এলডিসি থেকে বেরিয়ে গেলে বাংলাদেশকে 0.1% হারে চাঁদা দিতে হবে, যা হচ্ছে পূর্বের তুলনায় ১০ গুণ বেশি। আন্তর্জাতিক সংস্থা ও উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। এলডিসি থেকে বের হয়ে গেলে এই ধরনের বৃত্তির সংখ্যা কমে যাবে। সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ সীমিত হতে পারে। বিশ্বব্যাংক থেকে যে 0.75% সুদের ঋণ পেত, তা পরবর্তীতে পাবে না। বিশ্বব্যাংক এই সুদ হার বর্তমানে বাড়িয়েছে, গড় হিসেবে এখন 2% সুদের ঋণ পাচ্ছে বাংলাদেশ। তাহলে এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় রিকমেন্ডেশনগুলো কি? আমরা যেসব সুবিধা হারাবো, জিএসপি সুবিধা, সফট লোন সুবিধা, কপিরাইট সুবিধা, তো এগুলো মিটিগেট করার জন্য আমরা মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাড়াতে পারি। এই বাণিজ্যে ট্যাক্স, টোল, কোটা, ট্যারিফ বা প্রোটেকশনিজম এর মতো কোনো বাধা আরোপিত হয় না, ফলে জিএসপি সুবিধা না পাওয়ার ঘাটতি পূরণ হওয়া সম্ভব। পিটিএ বা প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট বা অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, যেমন বাংলাদেশ ও ভুটান পরস্পরের পণ্যে শুল্ক সুবিধা প্রদানের জন্য পিটিএ স্বাক্ষর করেছিল ২০২০ সালে। জিএসপি প্লাস, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ ৯৭.৮% পণ্যে জিএসপি সুবিধা পেয়ে থাকে, তাই বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস চুক্তি করতে পারে। প্যারাটেরিফ এবং নন টেরিফের ব্যারিয়ার বাতিল। প্যারাটেরিফ হলো শুল্কের অতিরিক্ত শুল্ক আরোপকে প্যারাটেরিফ বলা হয়, আর নন টেরিফ হলো শুল্ক ছাড়া অন্যান্য বাধাকে নন টেরিফ বলে, যেমন স্যাংশন, কোটা, এমবার্গো। বিভিন্ন দেশ বা গোষ্ঠীর সাথে চুক্তি করে এই দুইটি বিষয়কে বাতিল করলে বাংলাদেশ জিএসপি সুবিধার ঘাটতি পূরণ করতে পারবে। বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা প্রচার। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সক্ষমতা ও সম্ভাবনা প্রচার করে বিনিয়োগ বাড়াতে পারে, যেমন বিডা গঠন। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা গঠন করে। আমদানিকারক ও বিনিয়োগকারীরা আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসের এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর নিশ্চয়তা লাভ করবে। বন্দর সক্ষমতা বৃদ্ধি। ২০২৪ সালে বন্দর সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান ৬৭তম অবস্থানে রয়েছে। সমুদ্র বন্দর আছে ৫টি, নির্মাণাধীন সহ নদী বন্দর ৫৪টি, স্থলবন্দর ২৫ থেকে ২৬টি, বিমানবন্দর ১০টি। উদ্ভাবনী শক্তি বৃদ্ধি। কৃষিক্ষেত্রে উদ্ভাবনী শক্তির প্রমাণ দিয়েছে বাংলাদেশ ইতিমধ্যে। পাট, ছত্রাক, মহিষ, ভেড়া, ইলিশ, ব্ল্যাক বেঙ্গল ও ধান গাছের জীবন রহস্য উন্মোচন করে উদ্ভাবনী শক্তির প্রমাণ দিয়েছে। শিল্পক্ষেত্র এরকম উদ্ভাবন করে কপিরাইট বা প্যাটেন্ট ফি এড়িয়ে থাকতে পারবে। কারিগরি সক্ষমতা বৃদ্ধি। কারিগরি সক্ষমতাকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। অভাবনীয় সাফল্য লাভ করলেও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ কারিগরি সক্ষমতায় পিছিয়ে আছে। অন্যান্য সুপারিশ: আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করা যেতে পারে। চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএ এর সাথে অঞ্চলে বাণিজ্য বৃদ্ধির জন্য নতুন কৌশল গ্রহণ করা যেতে পারে। স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণ হয়েছে এমন সব দেশের সঙ্গে মত বিনিময় করতে পারে। অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় কার্যকর পদক্ষেপ নিতে পারে। এছাড়াও স্থানীয় ওষুধ শিল্পকে সুরক্ষা দিতে বিদ্যমান প্যাটেন্ট আইন সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। কিছু ইন্টারন্যাশনাল রেফারেন্স যদি দেখি আমরা, বাংলাদেশ সহ ৬টি এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে এমন দেশসমূহের মধ্যে সবারই ৪টা চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে বৈশ্বিক সংকট, আরেকটা হচ্ছে ভূরাজনৈতিক উত্তেজনা, ৩ নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন ঝুঁকি, ৪ নম্বর বিদেশি সহযোগিতা বাড়ানো। বিশ্ব বাণিজ্য সংস্থা ২০০৮ সালে যে বিধিটি পাশ করে এবং ২০১৬ সালে উন্নয়নশীল দেশের জন্য ৫টি নীতিমালা অনুসরণ প্রস্তাব দিয়েছে। একটা হচ্ছে স্বচ্ছতা, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মান, আরেকটা হচ্ছে বিভিন্ন আঞ্চলিক বাণিজ্য চুক্তি বা ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস বা আননেসেসারি রেড টেপটা হচ্ছে কমাতে হবে। কারিগরি সহযোগিতা গ্রহণ এবং দক্ষতা বৃদ্ধি বা ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে।
যাতে করে বাণিজ্য সমস্যার সমাধান সম্ভব হয়। পরিশেষে বলা যায়, এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রকাশ পাবে, দর কষাকষির ক্ষমতা বাড়বে, বিদেশি বিনিয়োগ বাড়বে। একটা অ্যানালাইসিস পেপার দেখি এলডিসি গ্রাজুয়েশন পোস্টপোন করার ক্ষেত্রে, মানে 2032 পর্যন্ত যদি পোস্টপোন করা হয়, সেটার জন্য আমরা কি কি যৌক্তিকতা থাকতে পারে পেছনের পথে, তাহলে এবং এটা করার জন্য ক্ষেত্রে আমাদের করণীয় কি, আর এলডিসি মুক্ত হতে চ্যালেঞ্জ সমূহ কি কি। এলডিসি গ্রাজুয়েশন মাস্ট বি আ রিওয়ার্ড, নেভার এ পানিশমেন্ট। অ্যান্টনিও গুতেরেস 2023 সালে এই কোটেশনটা করছিল। এলডিসি সময় পেছাতে করণীয়: 2018 সালে বাংলাদেশ এলডিসি উত্তরণ থেকে উত্তরণের প্রক্রিয়ায় প্রবেশ করে এবং সাধারণত 6 বছরে এই প্রক্রিয়া শেষ হয়। কিন্তু কোভিডের কারণে বাংলাদেশ সহ অন্যান্য দেশ আরো 2 বছর এক্সট্রা সময় দেওয়া হয়। এলডিসি উত্তরণের পেছানোর আবেদনের 3টি প্রক্রিয়া। একটা হচ্ছে, প্রথম প্রক্রিয়া হচ্ছে সরকার প্রধানকে সরাসরি ইকোসকের সিডিপি এর প্রধানের কাছে চিঠি লিখতে হবে। একাধিক নতুন এবং অপ্রত্যাশিত কারণে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্বিতীয় প্রক্রিয়া হলো বাংলাদেশ সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে আবেদন করতে পারে। তৃতীয় প্রক্রিয়া হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদে অনুমোদন। আমরা যদি কিছু উদাহরণ দেখি, 2023 সালে সলোমন দ্বীপপুঞ্জ গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে বাড়তি সময় চেয়ে সিডিপির কাছে আবেদন করে এবং 3 বছর সময় বাড়তি পায়। অ্যাঙ্গেলো সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে আবেদন করে। দেশটির কারণ দেখায় হচ্ছে তেলের দাম পড়ে যাওয়ায় তাদের অর্থনীতি এবং সামাজিক খাত সব সূচকে পড়ে গেছে, এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পর্তুগালের সহায়তায় তারা বাড়তি সময় পায়। সুনামির কারণে মালদ্বীপ এবং ভূমিকম্পের কারণে নেপাল উত্তরণ নির্ধারিত সময়ে হয়নি। তাহলে আমাদের এই এক্সাম্পল গুলো দেখে আমরা বলতে পারি যে আমাদের গ্রাজুয়েশনটা আমরা পিছাতে পারি, এবং এটা আমাদের পেছানোর জন্য যৌক্তিক। এলডিসি গ্রাজুয়েশন দেরিতে হলে বাংলাদেশের কি কি লাভ হতে পারে? মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ। যদি 2032 সাল পর্যন্ত পেছানো যায়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, আসিয়ান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য অধিক সময় পাওয়া যাবে। তা না হলে রপ্তানিতে 6 থেকে 14% পর্যন্ত শুল্ক আরোপ পরিশোধ করতে হবে। ভর্তুকি ও ট্রিপস সুবিধা। গ্রাজুয়েশন পর ভর্তুকি ও ট্রিপস সুবিধা থাকবে না। এলডিসি মর্যাদায় 2032 সাল পর্যন্ত এই সুবিধা পাওয়া যেত। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রভাব মোকাবেলা করা। তারপর উত্তরণ ঘটলে 6 থেকে 14% শুল্ক দিতে হবে। এখন আমরা যদি বিলম্বে গ্রাজুয়েশন করি, তাহলে এই শুল্ক থেকে আমরা মুক্তি পাবো। তারপর মেধাস্বত্বের জন্য আমাদের অর্থ দিতে হয় না বর্তমানে। এলডিসি থেকে গ্রাজুয়েশন পেছানো গেলে আমাদের 2032 সাল বা 33 সাল পর্যন্ত আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো। রেমিটেন্সে প্রণোদনা অব্যাহত রাখা যাবে। আর জাতিসংঘে যে 10 গুণ বাড়তি চাঁদা দিতে হবে, সেই চাঁদা থেকেও আমরা বেঁচে যাব। এলডিসি উত্তরণের দাবি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের আরও 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশের 16টি শীর্ষ বাণিজ্য সংগঠন। ভানুয়াতু এলডিসি থেকে উত্তরণের জন্য প্রায় 1.5 দশক সময় পেছাতে পেরেছে। আবার মিয়ানমার, তিমুর সহ কয়েকটি দেশ জাতিসংঘের কমিটি পর্যায়ে মানদণ্ড পূরণ করে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ দেখিয়ে উত্তরণ পিছিয়েছে। এলডিসি উত্তরণের জন্য 3 থেকে 5 বছর বাড়তি সময় প্রয়োজন, কারণ এলডিসি পেছানো গেলে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আঘাত অর্থাৎ ট্যারিফ ওয়ারটা, এটা মোকাবেলা করা যাবে, এবং এটা মোকাবেলা করতে গেলে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে যুক্তরাজ্য, আসিয়ান জোট ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিশ্চিত করা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়। এরপর বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতি এবং বাণিজ্যে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার 2 অর্থাৎ শুল্ক নীতি গত 200 বছরের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক বাণিজ্য ধাক্কা। তারপর অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে এলডিসি গ্রাজুয়েশন হলে আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, ফলে সামগ্রিক অর্থনীতি এক ধরনের চাপ তৈরি হবে। আগের সরকার রাজনৈতিক স্লোগান হিসেবে এলডিসি উত্তরণকে ব্যবহার করেছে, ফলে এখন সময়সীমা এক ধরনের চাপা বিস্ফোরণ বা টাইম বোমা হিসেবে দাঁড়িয়ে আছে। আর আমাদের সক্ষমতা পুনর্বিবেচনা করা প্রয়োজন, এবং নতুন নতুন বড় বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে। গত 2 দশকে অন্তত 9টি দেশ
এলডিসি উত্তরণের সময়সীমা পিছিয়েছে। এর মধ্যে দুটি দেশ 2 থেকে 3 বছর সময় নিয়েছে, আবার কিছু কিছু 5 বছর পর্যন্ত সময় নিয়েছে। উত্তরণ মানে শুধুমাত্র মাথাপিছু আয়ের মানদণ্ড পূরণ নয়, আন্তর্জাতিক বাজারে শুল্কের সুবিধা হারানোর পর প্রতিযোগিতায় টিকে থাকা যাবে কিনা সেটাও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। তাই প্রস্তুতি না থাকলে তাড়াহুড়া করা ঝুঁকিপূর্ণ। বেসরকারি খাত ও সরকারি খাত উভয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে যদি 2032 সাল পর্যন্ত এলডিসি উত্তরণটা পেছানো যেতে পারে। এলডিসি এর মেয়াদ বৃদ্ধির চ্যালেঞ্জ সমূহ প্রথমত হচ্ছে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তির ক্ষতি হতে পারে। তারপর এটা হচ্ছে একটা জাতিসংঘের নির্ধারিত প্রক্রিয়া, যেটা যৌক্তিক কারণ দেখানো ছাড়া পেছানো সম্ভব না। এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের সাথে 3টি দেশ একসাথে উত্তরণ হবে। একটা হচ্ছে বাংলাদেশ তো আছেই, সাথে নেপাল এবং লাওস। এবং এলডিসি উত্তরণের ক্ষেত্রে নেপাল এবং লাওস থেকে বাংলাদেশ এগিয়ে আছে। তাহলে বাংলাদেশ যদি পেছানোর চেষ্টা করে তাহলে নেপাল ও লাওস দুইটাই পিছিয়ে যাবে। এলডিসি থেকে বেরিয়ে আসা দেশের মর্যাদা এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং উন্নত হয়। আর সময় পেছালে আন্তর্জাতিক সুনাম এবং বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এলডিসি থেকে উত্তরণটা অনেকটা বাধ্যতামূলক, আজকে হোক অথবা কালকে এলডিসি থেকে উত্তরণ আমাদের হতেই হবে। আর 3টা সূচকেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, এবং গত পূর্বের 3টি মূল্যায়নে বাংলাদেশ 3টা সূচকেই খুব ভালোভাবে উতরে গিয়েছিল। এছাড়াও বন্ধুপ্রতিম দেশগুলোর বিরোধিতা তো রয়েছে, যেমন জাপান, তুরস্ক, ভারত, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো হচ্ছে বিরোধিতা করছে। জিএসপি প্লাস সুবিধা পাওয়ার গুরুত্ব উল্লেখ করে জিএসপি প্লাস সুবিধা পেতে করণীয় সম্পর্কে লিখুন। এই রিলেটেড একটা প্রবলেম সলভিং আমরা দেখব এখন। জিএসপি প্লাস হলো বাণিজ্যে পিছিয়ে থাকা দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়ন 2015 সালে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা চালু করে, যা জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্স প্লাস নামে পরিচিত। ইউরোপিয়ান বাজারে ট্যারিফ লাইনে 66% শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায়। বর্তমানে 8টি দেশ জিএসপি সুবিধা প্লাস পাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই সুবিধা পাচ্ছে। টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়া হয় জিএসপি প্লাস এর আওতায়। বর্তমানে ইউরোপীয় বাজারে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এভরিথিং বাট আর্মস সুবিধাটা, অর্থাৎ অস্ত্র এবং গোলাবারুদ ছাড়া রপ্তানিযোগ্য সব পণ্য ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা। এই সুবিধার আওতায় বর্তমানে 47টি দেশ রয়েছে। এই দেশগুলো ইউরোপে পণ্য রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত 12% শুল্কটা দিতে হয় না। এরপর বাংলাদেশের জন্য জিএসপি প্লাস এর গুরুত্ব। 27 জাতির ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার। মোট রপ্তানির 50% এর বেশি আসে এই জোটটি থেকে। এই তৃতীয়াংশ তৈরি পোশাক পণ্য। ইবিএ এর আওতায় জিএসপি সুবিধা পাচ্ছে। যখন এলডিসি থেকে উত্তরণের সময়সীমা শেষ হয়ে যাবে তখন এই সুবিধা থাকবে না, ফলে বাংলাদেশ রপ্তানির ঝুঁকির মধ্যে পড়তে পারে। 2029 সাল পর্যন্ত জিএসপি সুবিধার সময় বর্ধিত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ ইবিএ-ভুক্ত দেশের তালিকা থেকে বের হয়ে সাধারণ জিএসপি সুবিধায় ভুক্ত হবে আগামী 3 বছর পর। এলডিসি গ্র্যাজুয়েশনের পর মধ্যম আয়ের দেশের উত্তরণ যদি হয় তাহলে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়বে বাংলাদেশ। যেমন বিশ্ব বাণিজ্য সংস্থার আশঙ্কা হলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য বাজার মিলে বর্তমানের চেয়ে 14.3% রপ্তানি আয় হারাবে বাংলাদেশ। 2027 সালে ভিয়েতনামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের শতভাগ কার্যকর হবে, তখন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। অন্যদিকে বাংলাদেশের পণ্যে তখন 9.5% শুল্ক আরোপ হবে। ভিয়েতনাম যেহেতু বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী, তো তারা এগিয়ে যাবে এবং আমরা বাণিজ্য বা বাজার, সেই ইউরোপিয়ান বাজারটা হারাবো। রপ্তানি আয় হ্রাস। বাংলাদেশের পণ্য প্রায় $537 কোটি মতো পণ্য রপ্তানি কমতে পারে। সিপিডি এর মতে রপ্তানি আয় প্রায় 8 থেকে 10% কমতে পারে। এরপর আমরা যদি জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশের করণীয়গুলো দেখি, প্রস্তাবনার শর্তাবলী যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব প্রদান করতে হবে। তারপর জিএসপি সুবিধা প্লাস পেতে বাংলাদেশকে 32টি কনভেনশনের শর্তের দীর্ঘ তালিকা বাস্তবায়ন করতে হবে। এইসব চুক্তি পরিবেশ, শ্রম এবং মানবাধিকার সংক্রান্ত।
তো ইউরোপিয়ান ইউনিয়নের এই ৩২টি কনভেনশনের শর্তের যে দীর্ঘ তালিকা, সেটা বাংলাদেশকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, না হয় তারা জিএসপি প্লাস সুবিধা পাবে না। ইউরোপিয়ান ইউনিয়ন অতিরিক্ত ৩ বছরের ট্রানজিশন পিরিয়ড দিয়েছে। ২০২৯ সালে ৩ বছরের ট্রানজিশন পিরিয়ড শেষ হওয়ার পর বাংলাদেশ কিভাবে এই সুবিধা আরো বাড়াতে পারে তা নিয়ে আলোচনা করতে হবে। জিএসপি স্কিমে অন্তর্ভুক্তি হওয়ার জন্য আবেদন করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া মানদণ্ড অর্জন করতে হবে। তারপর শর্ত শিথিলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা করতে হবে। তারপর বিভিন্ন ধরনের বাংলাদেশের সামগ্রিক যে অর্থনৈতিক দক্ষতা সেটা বাড়াতে হবে। রপ্তানিমুখী কারখানা শ্রমিক অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট পাস হওয়া নিয়মগুলি যথাযথভাবে প্রতিপালন করতে হবে, অর্থাৎ শ্রমিকদের অধিকার এবং পরিবেশ সুরক্ষা এই দুইটি জিনিসের উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। শতভাগ এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে। কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ট্রেড ইউনিয়নের অধিকারের পথে আইনি বাধা দূর করা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ট্রেড ইউনিয়নের অনুপস্থিতি, কারখানা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা বাস্তবায়নের ক্ষেত্রে থাকা বৈষম্যের নিরসন করতে হবে। যথাযথ কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্বেগের জায়গাগুলো দূর করে পদক্ষেপ নিতে হবে। তো এর মধ্য দিয়ে এলডিসি গ্রাজুয়েশন রিলেটেড এবং জিএসপি প্লাস রিলেটেড যত ইস্যুগুলো ছিল সবগুলো কাভার হলো। অন্যান্য প্রবলেম সলভিং ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের আন্তর্জাতিক বিষয়গুলি প্লেলিস্ট আপনারা চেক আউট করতে পারেন। ধন্যবাদ।